আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, জনগণের পক্ষ থেকে 10টি মৌলিক প্রশ্ন নিয়ে আজকে আমরা মুখোমুখি হচ্ছি। ইসমাইল চৌধুরী, উনি ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী। আসসালামু আলাইকুম, কেমন জি, আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমি আছি ভালো। শুরুতে যেটা বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে ঠিক এইভাবে কোনো প্রার্থী জনগণের মুখোমুখি হবে, এটা কি আপনি কখনো কল্পনা করেছেন, মানে আজকের আগ পর্যন্ত? সুন্দর প্রশ্ন। শুরুতেই আমি জুলাইয়ের যে শহীদ যারা হয়েছেন 24শে জুলাইতে এবং আপনার ভাষা আন্দোলনে, আমাদের স্বাধীনতা যুদ্ধে 71-এর 90-এর গণঅভ্যুত্থানে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আপনার সাথে কথায় যোগ হচ্ছি। সেটা হচ্ছে যে আমার কাছে এটা একটা প্রথম অভিজ্ঞতা। বাংলাদেশে অনেক আছে যারা নির্বাচন নিয়ে কাজ করে, কিন্তু ব্রিট রবিন 10Q যে উদ্যোগটা নিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এবং এভাবে যদি এই প্রতিষ্ঠান এগিয়ে যায়, আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, আরও জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়বে। আমি একটু আপনার কাছ থেকে পরিষ্কারভাবে যেটা জানতে চাই যে একজন যোগ্য, দক্ষ, সক্ষম প্রার্থীকে বাছাই করার জন্য ঠিক যে 10টা প্রশ্ন আমরা তৈরি করেছি, এই 10টা প্রশ্ন আপনি ইতিমধ্যে দেখেছেন এবং দেখে আপনি আগ্রহে আপনি আমাদের কাছে আসছেন। এই 10টা প্রশ্ন সম্পর্কে আমি একটু আপনার কাছ থেকে একটু জানবো যে এই 10টি প্রশ্ন কি যথার্থ বা যথেষ্ট টু ফাইন্ড এ মেম্বার অফ পার্লামেন্ট, যথার্থ পার্লামেন্টারিয়ান পাওয়ার জন্য? এই যে এখানে যে 10টি প্রশ্ন করা হয়েছে, এগুলো আমার কাছে মনে হয় যে খুবই সিলেক্টিভ। এবং এই প্রশ্নগুলো যদি প্রতিটা জনগণের কাজের মধ্যে আগে থেকেই মাথায় থাকে, তারা যে এরকম 10টা প্রশ্নের মুখোমুখি হতে হবে যারা জনপ্রতিনিধি হবে, তাহলে তারাও কিন্তু শিক্ষিত হবে, তারা কোশ্চেনের উত্তর দিতে শিখবে। এবং এই প্রশ্ন জানার কারণে সে কি করবে, সে নিজেকে তৈরি করবে, এইভাবে এই ফরম্যাটে তৈরি করবে। এবং সেই জন্য ব্রিট রবিন 10Q আমি মনে করি যে এটা একটা, এই প্রশ্নগুলো যে এভাবে সাজিয়েছে, এটা জনপ্রতিনিধি নির্বাচনে জনগণেরও অনেক উপকার হবে এবং তারাও আরও সচেতন হয়ে উঠবে তাদের প্রার্থী বাছাই কিভাবে তারা বাছাই করবে। দেখুন, আমি একটু কথা যদি বলি এখানে, যে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে এবং এখানে অনেকেই আছে, অনেক সংগঠন আছে, আমি নাম বলতে চাই না, তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক কাজ করে, কিন্তু আসলে প্রপার কাজ কোনটা হবে সেটা কিন্তু তারাও জানে না। আমি মনে করি একটা সরকারি প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু একটা জনগণ কিভাবে তার প্রার্থীকে বেছে নিবে এটা কিন্তু পুরোপুরি অনুপস্থিত। এবং এটা আমি মনে করি আপনার ব্রিট রবিন হ্যাজ স্টার্টেড দ্য জব অ্যান্ড উই ওয়েলকাম দিস ওয়ান। থ্যাংক ইউ। এটা একটু পরীক্ষার মতো হয়ে গেল না? 10টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 10, সর্বমোট 100 নাম্বার এবং 5 নাম্বার 50। এই যে একটা পরীক্ষা পরীক্ষা একটা গন্ধ, এটা আপনাকে আসলে কি ফিল দিচ্ছে as in, আমি এটাকে আসলে পরীক্ষা ভাবছি না, আমি ভাবছি যে নিজেকে তৈরি করার জন্য এই 10টা প্রশ্নের ব্যাপারে প্রতিটা নাগরিক যারা ভবিষ্যতে পলিটিক্স করবে, আমি বলছি না যে সে কোনো বড় নেতা হবে বা কিছু হবে, কিন্তু এই 10টা প্রশ্ন যদি সে পরীক্ষা হিসেবে না ভেবে সে যদি মনে করে যে তার নিজের দক্ষতাকে বৃদ্ধি করবে। এবং আমি মনে করি যে আপনার সাথে আমি একমত যে পরীক্ষা তো দিতেই হবে জনগণের প্রতিনিধি হলে, তাই না? জনগণের কাছে আগে পাশ করতে হবে, তারপর তাকে ব্যালট বাক্সে যেতে হবে। আমরা সবাই জানি যে সংবিধানের 7-এর ক-তে পরিষ্কার করে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ। তো রাষ্ট্রের মালিক জনগণ একজন সৎ, দক্ষ, যোগ্য, সক্ষম ব্যক্তি বাছাই করবেন। অর্থাৎ এই যাচাই বাছাই করার অধিকার তার কতটুকু আছে আপনার মনে হয়?
মানে তার তো অধিকার আমাদের সংবিধান পুরোপুরি দিয়েছে 100 ভাগ, কিন্তু কথা হচ্ছে সেটা তো প্রয়োগটা নাই। এবং এটার জন্য যে আমি বলবো যে শুধু যে এটা সামগ্রিক অর্থে আমাদের যেই কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং সেই মানধাতা আমলের আইন যদি আপনি বলেন, এবং আমি বলবো যে আমাদের সংবিধানও সেটাকে নিশ্চিত করার জন্য কোনো পথরেখাটাও সেখানে নেই। সেই কারণে আমি বলবো যে আমাদের জনগণকে প্রিপেয়ার করতে হবে, সেটার দায়িত্ব যারা রাজনীতিবিদ আছে, সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, যারা নির্বাচন পরিচালনা করে তাদের দায়িত্ব। এবং এটাকে যদি আপনার এই যে 10টা প্রশ্ন, এটাকে যদি আমাদের সেই মানে শিক্ষা ব্যবস্থায় মানে মাধ্যমিক পর্যায় থেকে যদি এই জিনিসগুলোকে ছাত্রদের মধ্যেও আমরা সচেতনতা তৈরি করতে পারি, এবং তাতে তারাও শিক্ষিত হবে এবং জনগণ শিক্ষিত হবে। এখন জনগণকে তো আর হঠাৎ করে আমি চাপিয়ে দিলে সেটা সে শিখবে না। যেমন সরকার যেই বর্তমান ইউনিট সরকার যেই ইটা করছে, হানা ভোট করছে, এটা কয়জন জনগণ বোঝে বলেন? একগুচ্ছ একটা প্রশ্নওয়ালা দিয়ে দিয়েছে, এখন তাকে বলছে যে হানা ভোট দিতে। এখানে অনেকগুলো প্রায় 30টার মতো প্রশ্ন আছে, অনেক প্রশ্নে আছে যে প্রার্থী সেগুলোতে না ভোট দিবে, অনেকগুলোতে আছে সে হ্যাঁ ভোট দিবে। আমি ধরেই নিচ্ছি, যদি সিন্স আই এম অপটিমিস্টিক, যে ম্যাক্সিমাম প্রশ্নেই জনগণ হ্যাঁ দিতে চায়, কিন্তু 2-3টা তো থাকতেই পারে যে সেটাতে সে না দিবে। কিন্তু তাহলে তো তার যে মতামতটা প্রতিফলিত হওয়ার হার হা ভোট না ভোট হচ্ছে না। সেটার জন্য আমি একমাত্র মনে করি দায়ী হচ্ছে নির্বাচন কমিশনকে আমি দায়ী মনে করব। কারণ সরকার একটা জিনিস, একটা সনদ তৈরি করেছে, কিন্তু এটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন রাজনীতিবিদদের আছে, ঠিক নির্বাচন কমিশনেরও আছে। আমি একটু আশাবাদ ব্যক্ত করে বলতে চাই, আমরা যে 10টা প্রশ্ন জনগণের পক্ষ থেকে প্রার্থীদেরকে করছি, এই প্রার্থী যারা আছেন, আপনার মতো যারা অনেকেই আছেন, সব মিলিয়ে 1963 জন। আপনার জাস্ট অভিমত যে এই প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া উচিত অথবা তারা আইনগতভাবে দিতে বাধ্য কিনা, এই দুইটা জিনিস আমাদের একটু। আমি যদি একটু এইভাবে পজিটিভভাবেই বলি যে যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যোগ্যতা কতটুকু আমার সংশয় রয়েছে, কিন্তু এর জন্য তাদেরকে দায়ীও করা যায় কতটুকু বা আমরা বলবো, কারণ তারাও তো ওইভাবে বড় হয়ে ওঠেনি বা তারা ওই প্র্যাকটিসটা তারা পায়নি। যেমন আপনি এখানে শুরু করেছেন, তাই না, একটা সুন্দর একটা প্র্যাকটিস, আমি আপনাদের মুখোমুখি হচ্ছি। এভাবে যদি সর্বস্তরে যদি এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এরকম 10টা প্রশ্ন যদি দিয়ে শুরু করা যায় যে হ্যাঁ তুমি, তোমার ইচ্ছা আছে, তুমি এই জিনিসটা শিখে নাও, তুমি এই জিনিসটা আগে নিজের মধ্যে উত্তর করো। বিশেষ করে যেমন আমি বলতে পারি যে বিসিএসসি যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য প্রিপারেশনেও কিন্তু এই প্রশ্নগুলি থাকা উচিত। তাতে হবে কি, মানুষ পড়বে, ছাত্ররা পড়বে, পড়ে পড়ে তাদের মাইন্ডসেট হবে যে আসলে আমি কে। মানে আপনার সক্রেটিস কি বলেছে যে নো দাই সেলফ, আগে নিজেকে চেনো। এখন আমি সংসদ প্রার্থী হচ্ছে, আমি নিজেই জানি না আমি নিজেকে, এই 10টা প্রশ্নের উত্তর আমি জানি না, তো তাহলে আমি কি করব সংসদে গিয়ে? আসলে রেজাল্ট কিছুই হবে না। কিন্তু আমরা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের এই 10টি প্রশ্ন থেকে আমার নিজের অনেক উপকার হয়েছে, কারণ আমিও আমার নিজের মাইন্ডটাকে সেট করতে পারছি। যদি জনগণ আমাকে রায় দেয় আমার মোটর গাড়ি মার্কায়, অবশ্যই আমি জনগণ এই আমার পক্ষে থাকবে এবং তারা আমাকে রায় দিবে, এবং আমি সংসদে গিয়ে এই কথাগুলো বলবো। আমার মৌলিক প্রশ্নটা ছিল যে একেবারেই সাংবিধানিক অধিকার নিয়ে রাষ্ট্রের মালিক জনগণ, যাচাই বাছাই করার পূর্ণ অধিকার তার আছে। তো রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান। তো তারা যদি নির্বাচন করে, তাহলে তারা যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে প্রার্থী যারা আছেন তারা সাংবিধানিকভাবে, আইনগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সামগ্রিকভাবে বাধ্য কিনা? তাদের বাধ্য থাকা উচিত এই প্রশ্নগুলোর উত্তর দিতে, কিন্তু জনগণ তো এই প্রশ্নগুলো জানে না। জনগণ কিভাবে তার প্রার্থীকে এই প্রশ্নগুলো করবে? আপনি দেখেন, আপনি যদি নির্বাচনী প্রচারণা দেখেন, সবাই শুধু একটা কথাই বলে যে আমি দেশে চাঁদাবাজি বন্ধ করব, এই করব, সেই করব, কলকারখানা,
কিন্তু অর্থনীতির কথা, মৌলিক গণতন্ত্রের যে কথা, তার অধিকারের কথা, আপনার এই প্রশ্নের অর্থনীতি তাকে বুঝতে হবে, তাকে কৃষি বুঝতে হবে, তাকে শিক্ষা, হেলথ, এগুলো তাকে বুঝতে হবে। আমি মনে করি না যে সব প্রার্থী যারা দাঁড়িয়েছে তারা নিজের, এবং অনেক হেভিয়েট প্রার্থীকে আমরা দেখেছি তারাও এই জিনিসগুলো আমি বোধহয় করছে। আপনাকে আবার একটু থামিয়ে বলছি। এখানে আমি দাবি করছি আমি জনগণের অংশ, আমি জনগণের পক্ষ থেকেই বলছি। সুতরাং জনগণ জানে না, বুঝে না, এটা আসলে আমার মনে হয় জনগণকে একটু আন্ডারমাইন করা হয়ে গেল। আমি আবারও বলছি, রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, এবং যাচাই বাছাই করার, স্বচ্ছ, যোগ্য, সৎ প্রার্থী বাছাইয়ের জন্য তাদের এই প্রশ্ন করার পূর্ণাঙ্গ অধিকার আছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রত্যেক প্রার্থীর এই প্রশ্নের মুখোমুখি হওয়া, যথার্থ উত্তর দেওয়া এবং এই নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করা তাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে এবং বাধ্যকর বটে। আপনি শুধু আমাকে একটু বলুন যে আপনি যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী, আপনিও এটাকে, এই প্রশ্নের উত্তর দেওয়াকে বাধ্যকর মনে করেন কিনা? এই প্রশ্নগুলো যেহেতু যথার্থ একজন প্রার্থী নির্বাচন করার জন্য, এবং সব প্রার্থীকে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে হবে, মানে এরকম কোনো আইন যদি করা যেতে পারে যে নির্বাচন কমিশন থেকে, যে তারা যদি এমন একটা প্ল্যাটফর্ম করে সেখানে তারা প্রার্থীরা দাঁড়াবে এবং জনগণ এই প্রশ্নগুলো করবে এবং তারা উত্তর দিবে, এবং তারা যে তাদের উত্তরের উপরেই নির্ভর করবে জনগণ কাকে তারা পছন্দ করে নিবে, তাকে যাচাই করবে। এবং জনগণকে আমি ডেফিনেটলি মনে করি আমাদের দেশের জনগণ, আমরা হয়তো শিক্ষায় পিছিয়ে আছি কিন্তু জনগণ কিন্তু অনেক সচেতন। আমরা অনেক দেখেছি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটেওয়ালা, তারা যেসব প্রশ্ন করছে আমাদেরকে, আমরা যখন প্রচারণা যাই সেগুলো আসলে সত্যিকার অর্থেই মানে তাদের ভিতরের যে গভীরতা এটাই প্রকাশ পায়। আমি গত 5ই আগস্টের পরে যদি বলি, বাংলাদেশ বিনির্মাণের যে একটা অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা স্বপ্ন সৃষ্টি হয়েছে, এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সত্যিকার আইন প্রণেতা প্রয়োজন। এই সত্যিকার আইন প্রণেতাদের জন্য, অর্থাৎ আমরা কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে আমাদের কোয়ালিফাইড মেম্বার অফ পার্লামেন্টের কোনো বিকল্প নাই। তো সেই জায়গা থেকে আমি একেবারে সরাসরি এখন প্রশ্নে চলে যেতে চাই আপনাকে, যে আপনি কেন সংসদ সদস্য হতে চান? আমি যদি এই প্রশ্নটা আমি সরাসরিভাবে বলি, সেটা হচ্ছে যে আমার মননে আমি ছোটবেলা থেকেই আমি সক্রেটিস পড়েছি, অ্যারিস্টটল পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, ইভেন ম্যাক্সিম গর্কি পড়েছি। তো আমার ভিতরে না একটা মনন তৈরি হয়েছে, আমার পড়ালেখাও পলিটিক্যাল সায়েন্সে। তো আমি মনে করেছি যে দ্য বেস্ট ওয়ে ইজ হোয়াট টু সার্ভ টু দ্য পিপল। এটা হচ্ছে যে আমি জনগণকে যদি সেবা করতে যাই তাহলে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আমাকে একজন আইন প্রণেতা হতে হবে। এবং আমাদের দেশে কেন, পৃথিবীর সব জায়গাতেই যারা আইন প্রণয়ন করে সেটাই হচ্ছে সর্বোত্তম ওয়ে যে জনগণকে সেবা করার জন্য। তো আইন প্রণয়ন করে আমি যাতে এদেশে একটা মৌলিক কিছু পরিবর্তন আনতে পারি, আমি আমার কর্মসূচিতেও সেগুলো বলেছি। সেই জন্যই আমি মনে করি যে আমার নির্বাচনটা করা উচিত এবং জনপ্রতিনিধি হয়ে সংসদে আমাকে গিয়ে এগুলো কথা বলতে হবে। জনগণ কেন আপনাকে আসলে নির্বাচিত করবে? হ্যাঁ, জনগণ নির্বাচিত করবে তার কারণ হচ্ছে যে আমার কিছু কর্মসূচি আছে যেগুলো এ পর্যন্ত কেউই বলে নাই। যেমন এর মধ্যে যদি আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনার নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে, আমি 10টা দ্রব্যকে লক করে দিতে চাচ্ছি যে 1 বছরের জন্য এটার কোনো আপনার দাম বাড়বে না। এটার প্রয়োজন হলে সংসদে আইন করতে হবে এবং এর প্রয়োজন হলে ভর্তুকিও দেবে। এরকম আমার অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলো আমি তুলে ধরছি, মানুষের কাছে দিচ্ছি এবং আমি খুব পাচ্ছি। কিন্তু সেটা হচ্ছে যে কেন আমাকে তারা বেছে নেবে, কারণ আমি একজন শিক্ষিত, দক্ষ এবং আমার বিদেশে কাজ করারও অনেক অভিজ্ঞতা আছে। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, জনগণের সাথে আমি মিশেছি, আমি রাজপথে মিটিং করেছি, আমি জনগণের ভাষা আমি বুঝি এবং জনগণের কি প্রয়োজন সেটা আমি বুঝি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যোগ্য প্রার্থী তাদের জন্য।
আমি 2 নম্বর প্রশ্নে একটু আসতে চাই। প্রত্যেকটা দলকে তাদের প্রার্থী বাছাই করতে হয়, বা আমরা যেটাকে বলি নমিনেশন দিতে হয় অথবা দেয়, বা বাংলায় যেটাকে বলে মনোনয়ন দেওয়া হয়। তো গণতান্ত্রিক যে সমস্ত দেশ রয়েছে সে দেশে এই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে খুব চমৎকার কিছু গ্রামার ফলো করা হয়, যে ওই দলের যে সদস্যগুলো রয়েছে, কনস্টিটিউয়েন্সিতে যে সদস্যগুলো রয়েছে, তারা গোপন ব্যালটে তাদের প্রার্থীটা নির্বাচন করে, মনোনয়ন দেয়। তো দল থেকে মনোনয়ন পাওয়ার এটাই একমাত্র পন্থা। তা আপনার দল তো অবশ্যই গণতান্ত্রিক একটা দল, আপনার মনোনয়ন প্রাপ্তিতে গণতান্ত্রিক এই প্রক্রিয়াটা কতটুকু অনুসরণ করা হয়েছে? হ্যাঁ, আমার দলের ক্ষেত্রে যদি আমি বলি, গণতান্ত্রিক যেই প্র্যাকটিস, আমরা কিন্তু দেখেন স্বাধীনতার পরপরই কিন্তু আমাদের একটা স্বপ্ন ভঙ্গ হলো, যার ফলে এই বাংলাদেশ জাসদের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা কি বলি? আমরা বলি গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমতা, এই কথা নিয়ে আমরা কথা মনোনয়নটা কি বলছি। আপনার কোনো পার্টির নেতা দিয়েছেন, না আপনার দলের যে প্রান্তিক, একেবারেই আমরা যেটাকে তৃণমূল বলি, তৃণমূলের যে সদস্য গোপন ব্যালটের মাধ্যমে আপনাকে তারা পছন্দ করেছে? হ্যাঁ, আমি একটু পরিষ্কার জানতে চাই। হ্যাঁ, আমি পরিষ্কার করেই বলছি যে আমরা যেহেতু আমাদের সক্ষমতা, দলীয় সক্ষমতা এখনো আমরা মনে করি তৈরি করছি, যে একদম তৃণমূল পর্যায় থেকে, কিন্তু তৃণমূল পর্যায় থেকে কিন্তু আমাদের দলীয় যে স্ট্যান্ডিং কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি নির্বাচনের কিন্তু গোপনভাবে করার ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদেরকে যারা নির্বাচিত করেছে, আমাদের জাতীয় কমিটির মিটিং থেকে সেই প্রস্তাবগুলো আসছে, এবং সেটা স্থায়ী কমিটি এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি সেভাবে আমাদেরকে আপনাদের মনোনয়ন করেছে। আপনাদের মনোনয়ন প্রাপ্তিটা তাহলে গণতান্ত্রিক, শতভাগ গণতান্ত্রিক বলা যায় না। শতভাগ গণতান্ত্রিক আমি বলবো এই কারণে, কারণ এর মধ্যে একটা স্বচ্ছতা আছে, এবং অবশ্যই আমাদের দেশ আপনার দল গণতান্ত্রিক। তৃণমূলের যে সদস্যগুলো রয়েছেন, তৃণমূলের কত পার্সেন্ট সদস্য আপনার মনোনয়নের জন্য তারা ভোট দিয়েছেন? আমাদের তৃণমূলের যে সংগঠন সেটা হচ্ছে জাতীয় কমিটি। তো জাতীয় কমিটির মাধ্যমেই আমরা আসছি। যদি আমি অল্প তৃণমূল কি কথায়, জাতীয় কমিটি? আপনার আপনার যে কনস্টিটিউয়েন্সি আছে সেই কনস্টিটিউয়েন্সির আপনার ওয়ার্ড কমিটি, আপনার উপজেলা কমিটি, আপনার কনস্টিটিউয়েন্সির যে কমিটি, সে কোনো কমিটি নাই এখানে যে কমিটির সদস্যগুলো ভোট দিবে, এরকম কোনো? হ্যাঁ, আমাদের যেমন থানা কমিটি আছে, আমাদের ওয়ার্ড কমিটি, জেলা কমিটি, যে সদস্যগুলো রয়েছে, জি, ওইখান থেকেই জাতীয় কমিটিটা আসে। ওনারা কি আপনাকে মনোনয়ন দিয়েছেন? ওরা তো আপনাকে ডিরেক্টলি তো আমাদের মনোনয়ন দেওয়ার মতো সক্ষমতা এখনো গড়ে ওঠেনি। না, কিন্তু 3 জন যদি থাকে, 3 জন তো আপনাকে ভোট দিবে অথবা আরেকজনকে ভোট দিবে। সেই ভোটিং প্রক্রিয়াটা কি আপনাদের মধ্যে, এই দলের মধ্যে আছে কিনা? তবে তারা আমাকে ভোট দিবে যেহেতু আমি নির্বাচিত আমি হয়েছি। আপনাকে প্রশ্নটা বোধহয় আবার করছি, সেটা হলো যে আমাদের স্বচ্ছতা, এই যে স্বচ্ছতা যদি আমরা বলি, মনোনয়ন প্রাপ্তিতে যে স্বচ্ছতা, সেখানে তো আমার ওই তৃণমূলের ওই সদস্যর ভোটে আমাকে মনোনয়ন পাওয়ার কথা, সেটা কি আমি পেয়েছি কিনা, এটা হচ্ছে যেহেতু আমি নাম্বার এখানে দিব জি, আপনাকে, জি, যে আপনার যদি মনোনয়ন ক্ষেত্রে এই স্বচ্ছতাটুকু থাকে তাহলে তো 10-এর মধ্যে 10, যদি না থাকে তাহলে যতটুকু যেভাবে করা হয়েছে সেটা আমরা আমরা বিবেচনা দিয়ে আমি এটা নাম্বার আমি দিব। কিন্তু এই মনোনয়ন প্রাপ্তিতে যে স্বচ্ছতা, সারা দুনিয়ায় আমরা যেটা দেখি সেটা আমাদের মধ্যে, আপনি এক কথায় বলতে পারতেন যে আমাদের এখানে এটা আসলে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। প্রচলিত নয়। আমার মনে হয় এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা 3 নম্বর প্রশ্নে যাই, জি, যে আর্থিক সততা বলতে একটা কথা আছে। সততার মৌলিক ক্ষেত্রটাই হচ্ছে আর্থিক স্বচ্ছতা। জি, যে আর্থিকভাবে সৎ, সে সব দিক দিয়ে সৎ, তার জীবনযাপন সব কিছুতেই কিন্তু তখন ওটার একটা ছাপ পড়ে। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, চাকরি করেছি। আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে অফিসার হিসেবে জয়েন করি, আমার প্রথম জব। তারপরে আমি বিদেশে চলে যাই,
বিদেশে বিশেষ করে সৌদি আরবে একটা 5 স্টার হোটেলে আমি জব করেছি এবং দীর্ঘদিন আমি প্রায় 15-20 বছর আমি বিদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ওদের যে ঘাঁটি সেখানে আমি সার্ভিসেস ম্যানেজার ছিলাম। তো আসলে কি আমি একটা একটা হচ্ছে যে আমি আমার ওয়েটা কি ছিল, আমার ওয়েটা ছিল কিন্তু ওখানে স্বচ্ছভাবেই আমি যা ইনকাম করেছি স্বচ্ছতা এর মধ্যে আছে। দেশে ফেরত আসার পরেও আমি যেসব কর্পোরেট ইয়েতে চাকরি করেছি সেখানেও একটা স্বচ্ছতা ছিল। এবং আমার আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি স্বচ্ছতা এবং সৎ হওয়ার জন্য কিন্তু মানসিকতাও লাগে। একজন একজন মানুষ কিন্তু ছোটবেলা থেকেই গড়ে ওঠে সৎভাবে এবং তার যেই জীবনযাপন তার থেকেই বোঝা যায় যে সে কতটা সৎভাবে জীবনযাপন করেছে। আমি মনে করি যে আমি পুরোপুরি 100% সৎ এবং আমার যে আয়ের যে উৎস বর্তমানে যদি আমি বলি, আমার যেহেতু একটা দীর্ঘদিনের প্রায় 30-40 বছরের একটা বৈদেশিক চাকরির যে অভিজ্ঞতা আছে, আমি ব্রিটিশ হাই কমিশনের আমি একজন ওদের লিস্টেড একজন কনসালটেন্ট, আমি ইন্টারন্যাশনাল ট্রেইনার। অতএব আমি কনসালটেন্সি করি এবং সেটা থেকে আমার যে আয় হয় এবং আমার একটা ফ্ল্যাট আছে সেটার ভাড়া থেকে কিছু পৈতৃক ইনকাম থেকে আমার যে আয় হয় আমি যেটা হলফনামায় দিয়েছি সেটাই আমার প্রকৃত, এবং আমি মনে করি এটা এর চেয়ে আর স্বচ্ছ কিছু হতে পারে না। ধন্যবাদ আপনাকে। এখন একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি সৎ, আপনার সততা আছে, দেশপ্রেম আছে, আপনার সক্ষমতাও আছে, আইন প্রণয়নের সক্ষমতা আছে। তো আমরা সাধারণত নির্বাচনের ক্ষেত্রে যেটা সবসময়ই, যেহেতু আপনি বিভিন্ন সময় কর্পোরেট জব করেছেন, জানেন যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাই যে তুমি একটু বলো তো যে তুমি এমন কি কাজ করেছো যেটা দিয়ে প্রমাণিত হয় যে ইউ হ্যাভ গট দ্যাট অ্যাবিলিটি টু বিল্ড দিস নেশন। এটা একটা ইস্যু। আপনি আমাদেরকে খুব অল্প 2টা 3টা 4টা 5টা, অথবা না বললে অসুবিধা নাই, বলবেন যে প্রমাণিত হয়, আপনার সততা প্রমাণিত হয়, দেশপ্রেম প্রমাণিত হয়, আপনার সক্ষমতা প্রমাণিত হয়, এরকম 1টা 2টা 3টা 4টা কাজ যদি আমাদেরকে বলতেন যেটা জনগণের পক্ষে সহজ হয় আপনাকে নির্বাচন করার। জি, এটা খুব সুন্দর এবং একজন প্রার্থীর জন্য এই প্রশ্নটা মুখোমুখি হওয়া আমি মনে করি সব প্রার্থীরই প্রয়োজন আছে এখানে। আমি যদি বলি যে আমি আসলে কিভাবে গড়ে উঠেছি, আমি একটি সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলেই গড়ে উঠেছি। আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে, আমার চাচা রাজনীতিবিদ ছিলেন। তো সেই যে পরিমণ্ডল থেকে আমি ছোটবেলা থেকে নাট্য আন্দোলন, আপনার সুস্থ ফিল্ম আন্দোলন এগুলোর সাথে জড়িত ছিলাম। আমার নিজের লেখা নাটক আপনার শিশু একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেটাও গণতান্ত্রিক নাটক, মানে স্বৈরাচারের বিরুদ্ধে। তো এইভাবে আমি গড়ে উঠেছি এবং 1987 সালে আমি রাষ্ট্রধর্ম বিলের বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছি অনেক ছেলে মেয়ে নিয়ে। সেই যে আমার যে রাজনৈতিক যে শুরুটা, এবং সেখান থেকে আমি বলবো, এবং 90-এর গণ আন্দোলনে আমি রাস্তায় ছিলাম। আরেকটু যদি আমি বলি যে সেটা হচ্ছে আমার ইন্সপিরেশনটা কোত্থেকে আসলে আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর সাথে আমার মিলিত হওয়ার, তার ইয়েতে গণভবনে গিয়ে। আমি আর একটু বলি, আমার প্রশ্নটা আসলে এরকম ছিল না, আমার টু দ্য পয়েন্ট প্রশ্ন। আইন প্রণয়নে আপনি যে সক্ষম, এটার যে কোনো একটা নমুনা আমরা চাই। মানে আপনার সক্ষমতার একটা প্রমাণ, নমুনা যেটা আপনি অলরেডি করেছেন, যেটা দিয়ে প্রমাণিত হয় যে আপনার অ্যাবিলিটি আছে, আইন প্রণয়নে আপনার সক্ষমতা আছে। এটা একটা বিষয়। সততার একটা প্রমাণ আমরা চেয়েছি। আপনার যে অন্যান্য যে সমস্ত দেশপ্রেমের একটা, আপনি দেশপ্রেমের হয়তো একটা উদাহরণ হিসেবে দেখাতে পারেন, কিন্তু আপনার আইন প্রণয়নের সক্ষমতা, এটার একটা নমুনা যদি আপনার জনগণকে বা আমাদেরকে একটু জানাইতেন, তাহলে আমরা উইল বি ভেরি হ্যাপি টু ভোট ইউ অর সাপোর্ট ইউ। হ্যাঁ, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার যেহেতু ছোটবেলা থেকেই আপনার বিভিন্ন কনস্টিটিউশন তারপর বাইলস পড়ার যেহেতু একটা প্র্যাকটিস আছে, যেমন আমি অনেকগুলো সংগঠন নিজেই তৈরি করেছি এবং সংগঠনগুলো করতে গিয়ে কিন্তু আমাকে বাইলস তৈরি করতে হয়েছে, বিভিন্ন আইন কানুন আমাকে এগুলো করতে হয়েছে। আমি কিন্তু বর্তমানে আবার বেসিসেরও মেম্বার। তো আমি কিন্তু আইন নিয়ে সবসময় ঘাটাঘাটি করি, কিন্তু যদিও আমি আইনের ছাত্র না বা আমি আইন নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমি জানি যে একটা আইনের যে ম্যাথোডোলজি
একটা আইন কিভাবে উপস্থাপন করতে হবে সংসদে, সেই অভিজ্ঞতাটা আমার আছে। হয়তো সংসদে আমি উপস্থাপন করিনি, কিন্তু জনগণের কাছে, আমার এলাকাবাসীর কাছে কিন্তু আমি এর আগে অনেকগুলো সংগঠন করেছি, শিশু সংগঠন, যুব সংগঠন, স্কাউটিং। আমার এই অভিজ্ঞতাটা আছে এবং আমি মানে ম্যাথোলজিটা কিন্তু জানতো। আমাদের দেশের সংসদ সদস্যদের মধ্যে আপনি দেখবেন যে ওরা মানে সিস্টেমটাই জানে না কিভাবে উপস্থাপন করতে হবে। আর আরেক দিক থেকে যদি আমি বলি যে আমার অনেক কর্পোরেটে চাকরি করার ক্ষেত্রে আমার অনেক এগ্রিমেন্ট, অনেক কিছু করতে আমরা হয়েছে। অনেক কথা বলতে পারবো, আমরা অ্যান্সার এটা পেয়ে গেছি। আমরা নেক্সট কোশ্চেনে যেতে চাই। নেক্সট কোশ্চেনটা আমি অর্ধেক প্রশ্নের উত্তর দিয়েই প্রশ্নটা করছি। আচ্ছা, সেটা হলো যে আর্য থেকে বর্তমান পর্যন্ত এখানে আর্য, মুঘল, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, ঠিক এই যে একটা বিশাল জার্নি, এই জার্নি তো সব আইন প্রণয়ন হয়েছে আমাদের, ঠিক শত্রু বলবো না, বাট আমাদের না, পরের আইন। আর্যরা পর, মোগলরা পর, ব্রিটিশরা পর, পাকিস্তানরা পর, এখন আমরা বলছি বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এই যে পরের আইন দ্বারা যে শাসিত হওয়া, শোষিত হওয়া, নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনো মামলার আসামি। 50 লক্ষ মামলার জট, 50 লক্ষ মামলার জট। কারণ হই একটাই, পরের আইন দ্বারা আমরা জনগণ শোষিত, নির্যাতিত, নিপীড়িত। আমরা যার পর নাই প্রতি মুহূর্তে অপমানিত। আপনি আইন প্রণয়ন, এমন কোনো আইন প্রণয়ন করবেন কিনা, অথবা আইন প্রণয়নে আপনার কোনো প্রস্তুতি আছে কিনা যেটা পরের আইন আর নয়, আমাদের আইন, আমাদের বাংলাদেশের জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য আইন প্রণয়নের কোনো উদ্যোগ নেবেন কিনা, বা কোনো প্রস্তুতি আপনার ইতিমধ্যে আছে কিনা, বা এই ব্যাপারে আপনার 2 মিনিটের একটা বক্তব্য। হ্যাঁ, মানে আপনার আইনের ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা তুলেছেন, আমরা তো হাজার হাজার বছর ধরে শোষিত হয়েছি আমরা। পারস্য বলেন, মুঘল বলেন, এটা আপনি উল্লেখ করেছেন। সেই জিনিসগুলো অবশ্যই আমাদের পাল্টাতে হবে। সেগুলো আইন হচ্ছে গুণে ধরা আইন এবং অন্যের আইন, এগুলো একটাও আমাদের নিজেদের কল্যাণে আইন হয়নি। আমরা যদি বিভিন্ন কৃষি বিপ্লব দেখি, আমরা সেই নুরুদ্দিনের সারা জীবনের আমরা যদি সেই নাটকটা দেখি, আমরা দেখি ওখানে কিভাবে মানুষ শোষিত হয়েছে সেই ব্রিটিশদের আইন দ্বারা, এবং পাকিস্তানি আইন দ্বারা আমরা যে কিভাবে শোষিত হয়েছে, আমাদের অর্থনীতি কিভাবে লুটে নিয়ে গেছে তারা। তো সেখানে কিন্তু সবগুলোই আমি আপনার সাথে একমত যে এগুলো কিন্তু পরেরই আইন, আমাদের জন্য আইন তৈরি করা হয়নি। এখন আমাদের আইনটা কিভাবে হবে, আমি মনে করি এর একটা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যতগুলো কালো আইন আছে, আমি সংবিধান থেকে সেগুলোকে আমি বাদ দিব আগে। সেটা একটা প্রস্তাব হবে আমার প্রথম 6 মাসে। আমাদেরকে একটু বলবেন যে অন্তত 5টা কালো আইন যেটা আপনি চিহ্নিত করেছেন, যেটা অবশ্যই রেকটিফাই হওয়া দরকার। হ্যাঁ, যেমন আছে যে সংসদে তারা ভোট দিলে তার সদস্যপদ বাদ হয়ে যায়, তাই না, 71। আপনি যদি বলেন যে ওই যে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোনো রকম ওয়ারেন্টি ছাড়া, এটা একটা কালো আইন। আমাদের যে সন্ত্রাস দমন আইন হয়েছে, ডিজিটাল আইন হয়েছে, অসংখ্য ভুরি ভুরি আইন আছে আমাদের সংবিধানে এখনো, এগুলো কিন্তু এই সরকার এখনো এগুলো বাদ দিতে পারেনি, কারণ সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা তাদের এখনো নেই। অনেক আইন আছে, যেমন আমরা যে মুক্ত এবং স্বাধীন সংবাদপত্রের, এটাও একটা কালো আইন যেটা বর্তমানে আছে। তো সেই জন্য আমি মনে করি যে অনেক আইন আছে, অনেক স্কোপ আছে কাজ করার। আমি যদি সংসদ নির্বাচিত হই, সবার আগে আমি কালো আইনগুলো বাদ দিব এবং সেটা প্রস্তাব আনবো, যদিও আমার একার পক্ষে তো সেগুলো নির্বাচিত করা সম্ভব না। এটা সংসদ যখন বসবে, তারা সেই কালো আইনগুলি সবার আগে বাদ দিতে আপনার হবে। প্রস্তুতিটা, আমরা তো ধরেন প্রিপারেশনটা থাকতে হবে। একজন খেলোয়াড় যখন মাঠে যায়, সে জেতার জন্য যায়, কিন্তু সে পূর্ণ প্রস্তুতি নিয়ে যায়।
আমি আপনার শুধু প্রস্তুতিটা জানতে চেয়েছি, এত বিশাল করার কোনো দরকার হ্যাঁ, নাই। প্রস্তুতি বলতে তো সেটা হচ্ছে আমারও এগুলোর উপরে আমার পড়ালেখা, এবং আমি এগুলো দেখছি, পড়ালেখা করছি যাতে সংসদে গেলে আমি এগুলো দ্রুত তুলতে পারি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জবাবদিহিতা, তাদের দায়িত্বশীলতা এবং বাধ্যকর দায়বদ্ধতা। বাংলাদেশ সংবিধানে আমি আপনাকে হেল্প করছি যাতে আপনি বিষয়টা উপলব্ধি করতে পারেন। পরিষ্কারভাবে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী জনগণের কল্যাণে কাজ করবেন, এটা বলা হয়নি, চেষ্টা করবেন। এই যে ভয়ানক যে ত্রুটিগুলো রয়েছে, তো যার কারণে যতই উনি না কাজ করুক, ওনাকে আপনি কিন্তু বাধ্য করতে পারবেন না, কারণ সংবিধান তাকে বাধ্য করেনি। চেষ্টা করতে বলা হয়েছে, চেষ্টা না করলে কোনো অসুবিধা নেই। এখানে একদম যে কোনো সরকারি কর্মচারী তার মিনিমাম দায়িত্বশীল, অর্থাৎ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি, এই যে রেল সিস্টেম, এটার কোনোটাই তাদের বেলায় প্রযোজ্য না। আপনি যদি সংসদে যান, আপনি তাদেরকে কিভাবে দায়িত্বশীল করবেন, তাদেরকে আপনি কিভাবে জবাবদিহির আওতায় নিয়ে আসবেন, কিভাবে তাদেরকে দায়বদ্ধ করবেন? হ্যাঁ, এই অর্থে আমি বলবো যে দেখুন, সরকারি কর্মকর্তারা সবাই কিন্তু জনগণের পয়সায় তাদের বেতন হয়, তাই না? তো তাদেরকে হইতে হবে যে একটু বলি, তারা সেবা বলো। আমরা হইতে হবে না, আমি তো সিস্টেম চাই, Right. তাই না? আমি তো আমি আপনাকে যেহেতু নাম্বারিং করবো, আমি অর্ধেক উত্তর দিয়ে দিচ্ছি। তো হইতে হবে, এই তো তো অনেক কিছু হইতে হবে। তুমি এটা করলে 100 মধ্যে 100 পাইতে পারো। এখন পার্টিকুলারলি যেটা না, যেটা হচ্ছে না, তো সেটার জন্য আপনার পদক্ষেপ কি, আপনার প্রিপারেশনটা কি? আমি আপনি বলার পরে আমি হয়তো একটু আমার মতামত দিলেও দিতে পারি। হ্যাঁ, আমি যেটা বলছি যে এর তো একটা কার্যকরী একটা পদক্ষেপ থাকতে সেটাই কি? হবে। কার্যকরী পদক্ষেপ হচ্ছে যে একটা জনগণ, ধরা যাক একটা অফিসে সে গেছে, ওখানে সে ঠিকমতো সেবা পায়নি এবং তাকে ঠিকমতো সেবা দেওয়া হয়নি। তো এখন জনগণের যে মতামতটা যে আমি এখানে ঠিকমতো সেবা পাইনি, তার একটা আপনার টেকনোলজিক্যাল একটা ডিজিটাল একটা সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে, এবং এটা সংসদে আইন করে এটাকে বাধ্য করতে হবে যে প্রতিটা অফিসে একটা কেওএস এর মতো থাকবে, এবং সেখানে তারা তাদের ফিডব্যাকগুলো দিবে, যেগুলো সার্ভিসের উপরে ওই অফিসের সার্ভিস। তাতে হবে কি, তার প্রতি মাসের একটা রেটিং হবে, যে সে যেমন আপনারা আমাদের রেটিং করছেন, ঠিক প্রতিটি কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীরও একটা রেটিং হবে জনগণের দ্বারা ডিরেক্টলি, এবং সেটা স্বচ্ছতার সাথে। এবং এই রেটিংটাকে আবার মনিটরিং করবে থার্ড কোনো পার্টি। ধরা যাক আপনার মতো যারা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান আছে, তারা সেটাকে সংবাদ সম্মেলন করে, ধরা যাক দুদকের উপরেই আপনি একটা মানুষ এখানে গিয়ে, জনগণ গিয়ে রেটিং করে দিয়ে আসলো, তার একটা রেজাল্ট তারা প্রতি মাসে তারা দেখবে যে ওখানকার মান কেমন, সার্ভিস কেমন, এবং স্পেসিফিক যদি কোনো নোট থাকে যে কোনো কর্মকর্তা তাকে ঠিকমতো দেয়নি, সেবা দেয়নি, সেটারও একটা মতামত প্রতিফলন হওয়ার মতো একটা টেকনোলজিক্যাল একটা পদক্ষেপ নিতে হবে, এবং সেটার আইন আমি সেটা আছে, এবং সেটা আছে, কিন্তু যেহেতু তারা সাংবিধানিকভাবেই বাধ্য না, তারা তো কোনো কাজ করতে বাধ্য না। আজ পর্যন্ত কোনো অপকর্মের জন্য সরকারি কর্মকর্তার প্রকাশ্যে কোনো শাস্তি হয়েছে এরকম কোনো নজির কিন্তু নাই। একটা জায়গাতে আমি আইন প্রণেতাদের কাছ থেকে জানতে চাই, অনেকের সাথে সাক্ষাৎকার নিয়েছি, তারা কেন বুঝতে চায় না চাকরি এটা তার কোনো অধিকার না, এটা শর্ত সাপেক্ষ, জনগণের সেবার জন্য উনি বেতনভুক্ত কর্মচারী। কেন আইন প্রণেতারা এই বিষয়টা নিশ্চিত করতে পারছে না যে সে, এটা তো তার কোনো মৌলিক অধিকার না, যে আমার চাকরি আমার মৌলিক অধিকার, সেটাকে রক্ষা করার জন্য হাজার হাজার মানুষের উপরে তারা যদি বুলডোজারও চালায়, তাও কিন্তু তার শাস্তি হয় না। তো এই জায়গাটাতে হয়তো আপনাদেরকে আসতে হবে, আমরা এটা পরে, আমরা যেহেতু আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমরা নেক্সট কোশ্চেন। আমি তাহলে একটু অ্যাডই করে দিই এখানে, যে ধরা যাক সংবিধানে যদি পেনাল কোডে এটাকে ইনক্লুড করা হয়, যে যদি কেউ
তার ইয়েকে সেবা নিতে গিয়ে যদি প্রত্যাখ্যাত হয়, প্রমাণিত হলে এটা মানে তার একটা ক্রাইম হিসেবে বিবেচিত হবে। তখন হয়তো বা মানে একটা আইন হ্যাঁ, ওইটা নিয়ে কাঠামোগত। আমরা জি। পরে আসব। এখানে আরেকটা বিষয়ে আমরা আসতে চাই, সেটা হলো যে লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করে থাকে এবং লোকাল গভর্নমেন্টের অনেক 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 কাজ আছে, এবং গভর্নমেন্টের অন্যান্য অর্গানগুলোর যারা রেগুলার যে ওয়ার্ক আছে, রাস্তাঘাট ময়লা পরিষ্কার করা থেকে শুরু করে আপনার সব ধরনের ডেভেলপ, স্কুল কলেজ, শিক্ষা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো একমাত্র দেশ মনে হয় বাংলাদেশ যেখানে যারা এমপি হন তারা দেখা যাচ্ছে যে স্কুলের, তারা রাস্তাঘাটে, তারা মানে যে কাজটা একেবারেই তার না, একেবারেই তার না, কারণ সে আইন প্রণয়ন করবে, সে আইন প্রণয়নকারী, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আইন প্রণেতার জায়গাটা এমন একটা জায়গা হয়েছে যে আইন প্রণয়ন তার কোনো কাজ না, স্কুলের মাস্টার নিয়োগ দেওয়াটা তার কাজ, এমন হয়ে গেছে। এই জায়গাটাতে পরিষ্কারভাবে আমি জনগণের পক্ষ থেকে বলছি এটা একটা দ্বিচারিতা। এইটা সরাসরি একটা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। আপনি নির্বাচিত হয়ে এই যে একটা পার্সোনাল যে আপনার যে ইন্টারেস্ট, এটা থেকে নিজেকে বের করে কিভাবে আইন প্রণয়ন এবং সংসদীয় কাজে সহায়তা করবেন? হ্যাঁ, একজন আইন প্রণেতা হিসেবে আমাদের দেশে প্রচলিত আমরা যেটা দেখছি, এটা তো একটা সরাসরি হস্তক্ষেপ হয়ে যায় স্থানীয় প্রশাসনের উপরে, যদিও সেটা তার কাজ না, কিন্তু হস্তক্ষেপ তো করছে। এবং সেটার জন্য আইন করে সে যাতে হস্তক্ষেপ না করতে পারে, এই যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর উপরে যাতে তাদেরকে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে দেয়, সেটার জন্য সুনির্দিষ্ট আইন করতে হবে সংসদে। একদম পারফেক্টলি 10-এর মধ্যে 10, কারণ এটা কোনোভাবেই অ্যালাউড না। এই প্রশ্নের উত্তরটা আশা করছিলাম যে সুনির্দিষ্ট আইন করতে হবে। এখানে আমরা 8 নাম্বার প্রশ্ন যাব, এটা একটু বড় প্রশ্ন। এটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, ঠিক এরকম অসংখ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। সারা দুনিয়াতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন, স্বচ্ছ এবং শক্তিশালী। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ এবং শক্তিশালী করতে আপনার কোনো প্রস্তুতি আছে, যেটা আপনি ওখানে গিয়েই জাস্ট এমন কিছু করবেন যে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা অন্যরকম একটা শক্তিশালী রূপ দেখা যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আমি খুব ফিল করছি এটা সম্পর্কে বলতে পারার সুযোগ দেওয়ার জন্য। সেটা হচ্ছে রাষ্ট্রীয় যে বিধিবদ্ধ, সাংবিধানিক বিধিবদ্ধ যেসব প্রতিষ্ঠানগুলোতে আছে, সেগুলো তারা কেন স্বাধীনভাবে কাজ করে না বা করতে পারে না আমি বলবো। এটা আসলে নিয়োগ পদ্ধতিরও একটা আইন আমাদের থাকতে হবে, প্রত্যেকটারই একটা নিয়োগের আইন একটা থাকতে হবে স্বচ্ছতা, যাতে থার্ড পার্টি কোনো মানে সাংবিধানিক কোনো স্বাধীন প্রতিষ্ঠান এর এর নিয়োগ প্রক্রিয়াটা তৈরি করে দিতে পারে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, প্রাইম মিনিস্টার নিজে এগুলো নিয়োগ দিচ্ছে বা প্রেসিডেন্ট নিজে প্রাইম মিনিস্টারের কথা সেগুলো নিয়োগ দিচ্ছে। তো এইগুলি যদিও স্বাধীন মানে সার্বভৌম প্রতিষ্ঠান, এরা কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না যদি আমরা নিয়োগ প্রক্রিয়াটাকে ঠিক না করি। যদিও আমাদের আশা জাগাচ্ছে জুলাইয়ের আন্দোলনের পরে যে এরকম একটা পদ্ধতিগত পরিবর্তন আসবে, আমরা আশা করি। জনগণের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন আছে, এটা আমার উপলব্ধি থেকে আমি, এটা আমার বিলিভ, আমার বিশ্বাস, আমার ভরসা, যে স্বেচ্ছাসেবা যেটা বলি আমরা, ভলান্টারি জব, ভলান্টারিং একটা পলিসি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। যদি এই পলিসিতে জনগণকে সম্পৃক্ত করা যায়, তাহলে রাতারাতি বাংলাদেশকে বদলায় ফেলা সম্ভব। এটা আমার বিলিভ থেকে বলছি। এখন আপনি প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এটা বিলিভ করেন কিনা, আর যদি করেন তাহলে এই ভলান্টারিং পলিসিতে এই স্বেচ্ছাসেবা নীতি কৌশল প্রণয়নে জনগণকে সম্পৃক্ত করার কোনো
প্রস্তুতি আপনার আছে কিনা, বা আপনি নিয়েছেন কিনা, বা আপনি ভেবেছেন কিনা? জি, খুব সুন্দর স্বেচ্ছাশ্রমের উপরে আপনি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে দেখুন, আমি স্বেচ্ছাশ্রমের সাথেও ছোটবেলা থেকেই জড়িত। আমি স্কাউটিং আন্দোলনের সাথে জড়িত। পুরো স্কাউটিং সংগঠনটাই কিন্তু স্বেচ্ছাশ্রমে তারা দেশের ডু জন্য ইউ কাজ বিলিভ ইট করে। যে আপনার ভলান্টিয়ারিং পলিসি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি? ভলান্টিয়ারিং পলিসি শুড বি চেঞ্জ না, ইমিডিয়েটলি, আমি মনে একটা করি। ভলান্টিয়ারিং পলিসি যদি কল্যাণমূলক ওইভাবে তৈরি করা যায়, পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে ফেলতে পারে। কল্যাণমূলক রাষ্ট্র করতে গেলে ভলান্টিয়ারিং সিস্টেম তো এবং চেঞ্জ করতে হবে এবং একে আপনি আরো বিলিভ উন্মুক্ত। করেন কিনা? আমি প্রশ্নটা বিশ্বাস সহজ ছিল যে আপনি আপনি বিলিভ করেন কিনা। বিলিভ না করলে তো আপনার কৌশল প্রণয়নের প্রয়োজন নাই। প্রথম হচ্ছে, আমি এই স্বেচ্ছাসেবা নীতি, আমি এটা বিশ্বাস করি, এবং এটা জনগণকে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে কান্ট্রি অটোমেটিক উইল বি চেঞ্জড। এটা হলো একটা। সেই জায়গাটাতে একটা কৌশল প্রণয়ন করা দরকার, নীতি প্রণয়ন করা দরকার, জনগণকে সম্পৃক্ত করে। সেই জায়গাটাই আপনার প্রিপারেশনটা। হ্যাঁ, স্বেচ্ছাশ্রমকে তো অবশ্যই আমি এটা মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমি নিজে দেশপ্রেমটা আমার জাগ্রতই হয়েছে স্বেচ্ছাশ্রম থেকে। এবং আমি ছোটবেলায় স্কাউটিং আন্দোলনে এই স্বেচ্ছাশ্রম অনেক দিয়েছি। বিশেষ করে খাল কাটার সময় আমরা এই উদ্বুদ্ধ হয়েছি, এবং বিভিন্ন সংগঠন করার সময় আমরা দেখেছি যে বন্যার সময় আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা রিলিফ দিয়েছি। এই যে স্বেচ্ছাশ্রম, এই স্বেচ্ছাশ্রমে কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। এবং আমি এটা মনে করি যে এরকম একটা নীতিমালা থাকা দরকার, এবং তাদেরকে উৎসাহিত করার সরকারের একটা উন্মুক্ত পদ্ধতি সরকারকে প্রণয়ন করতে হবে। সংসদে গিয়ে আমি এই কথা বলবো আশা করি। একটু লাস্ট কোশ্চেনে চলে যাই। নাম্বার 10। নাম্বার 10-এ অনেকগুলো নীতিমালার কথা বলা আছে। ভূমিবিন্যাস নীতিমালার কথা বলা আছে, ভূমিবিন্যাস ও ব্যবহার নীতিমালা। এখানে বলা আছে আপনার জনবান্ধব বিচারিক নীতিমালা। অনেক অনেক নীতিমালার কথা বলা আছে, আমরা এতগুলোতে না যাই। এখন জননির্যাতনমূলক নীতিমালা থেকে, জননির্যাতন বিচারিক নীতিমালা থেকে আমরা কিভাবে জনবান্ধব বিচারিক নীতিমালায় প্রবেশ করতে পারি? নিবর্তনমূলক যেই আইনগুলো আমাদের দেশে আছে, নির্যাতন, আমি বলছি যে জননির্যাতন বিচারিক নীতিমালা, মানে আমাদের পুরো, মানে জুডিশিয়াল যে প্রসেসটা, এই যে 50 লক্ষ মামলা, এই সাভার এলাকার 60 লক্ষ মানুষ একজন বিচারকের কাছে যাচ্ছেন, কিন্তু বিচারক কিন্তু জনগণের কাছে যাচ্ছেন না। মানে এখানে জনগণের কোনো মূল্যই নেই, মানুষ হিসাবেও মূল্য নেই, নাগরিক হিসাবে মূল্য নেই। অর্থাৎ তাদেরকে আসলে পাতায় রাখা হয়েছে, কোনো মূল্য নেই। প্রত্যেকের বিরুদ্ধেই একটা শক্ত অবস্থান যেন এই প্রশাসন, বিচার বিভাগ, সরকার, এই জায়গাটা থেকে আপনি জনবান্ধব বিচারিক নীতিমালা কিভাবে প্রণয়ন হ্যাঁ, করবেন? আমি খুব স্বল্প কথাই বলি যে আমাদের দেশে কি হয়, একজনকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, তাকে থানায় রাখে, তারপরে জেলে রাখে, তার জামিন হয় না। এই যে আপনার যুগ যুগ ধরে একজন মানুষের, এবং হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা যেহেতু দেওয়া হয়েছে আছে, কিন্তু মামলাগুলো কিন্তু দ্রুত কিন্তু হচ্ছে না, নিষ্পন্ন হচ্ছে না। আপনার কোনো প্রিপারেশন আছে? আপনি ইন দ্য মিন টাইম ডিড ইউ ওয়ার্ক অন ইট সো দ্যাট ইউ ক্যান মেক এ রুলস রেগুলেশন টু দ্য? হ্যাঁ, আমি আমি যেটা মনে করি যে জনগণকে, আইনটাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে, এবং সেটার জন্য কি করতে হবে, আমাদের বিচারক এবং বিচার যারা সাথে যারা জড়িত, তাদের আরো সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়াতে গেলে একটা হাইকোর্ট এটা আমাদের একটা বড় ধরনের রিসার্চ লাগবে। আমরা যেহেতু আমাদের সময় খুব কম, এখানে অনেক নীতিমালার কথা বলা আছে, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, এবং ভূমিবিন্যাস এবং ব্যবহার নীতি। আমি আমার নিজেরই অনেক সময় বলতে ইচ্ছে করে যে ঢাকা শহরে 3 কোটি মানুষ, এদের শিক্ষার জন্য প্রতিদিন একটা করে স্কুল হইলেও কম হয়। কিন্তু আমি গত 54 বছরে আমি আমার চোখে পড়ে নাই, শুধু নাম চেঞ্জ করতে দেখেছি, এছাড়া আমার চোখে পড়ে নাই। এবং আমি রাজ্যের এক চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনারা তো অন্য গ্রহ থেকে আসছেন, আপনার বিয়ে করতে হয় না, আপনার সন্তান হয় না, এইভাবে বলছেন কেন? যে যদি আপনার সন্তান হয়, সন্তানের জন্য আপনার বাসযোগ্য তো দূরের কথা, একটা চিলড্রেন সেন্টার পর্যন্ত নাই।
3 কোটি মানুষের জন্য 4টা ফ্ল্যাট থাকলে একটা চিলড্রেন সেন্টার থাকে। আমাদের এখানে 3 কোটি মানুষের জন্য একটা চিলড্রেন সেন্টার নেই। বাচ্চারা যাবে কোথায়? ওদের জন্য 2 বছর হওয়ার সাথে সাথে একটা বাচ্চার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। তো উনি বাচ্চা কোনো প্লে গ্রাউন্ড, প্লে স্কুল নাই, তৈরি করেন নাই উনি, ওটার মাথার মধ্যে উনি নাই। তো যেহেতু উনি নিজে কখনোই বিয়ে করেননি, ওনার কোনোদিন বাচ্চা হবে না, এবং ওই পদে যারা যায় তারা নাকি কোনোদিনই কেউ বিয়ে করে না, তাদের বাচ্চা হয় না। পরে শুনলাম যে না, হয় সবই, কিন্তু ওনারা ওই বাচ্চাদেরকে দেশেই রাখেন না। এখন আপনি তো আইন প্রণেতা হতে যাচ্ছেন, সত্যিকার অর্থে এই যে অনেক অনেক নীতিমালা, আমরা তো দ্যাট উড ভেরি টাফ টু অ্যান্সার। এটা যদি আমরা ওইভাবে লিখিতভাবে পেতাম, আমাদের স্টেটমেন্টটা থাকতো, আপনার সব নীতিমালার অ্যান্সারগুলো আমরা রেখে দিতে পারতাম। যেহেতু সরাসরি আপনার অ্যান্সারগুলো নিলাম, এবং আমরা আশা করব এই পুরো স্টেটমেন্টগুলো আপনি জাতির উদ্দেশ্যে এমনভাবে রেখে দিবেন যাতে যুগ যুগ ধরে ইসমাইল চৌধুরীকে মানুষ মনে রাখে যে হ্যাঁ, জনগণের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, আমি এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমি নিজেকে তৈরি করেছি। আজকে আমরা এই প্রশ্ন এবং উত্তরের এই পর্বটা আমি এখানেই শেষ করি। যেহেতু আমি নিজে প্রফেশনাল, আমি অলরেডি আপনাকে মার্ক দিয়েছি। যেহেতু এটা গোপনীয়তার স্বার্থে আমি সরাসরি স্টুডিওতে এটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ওভারঅল পুরো মার্কিংটাই আমার মনে হয় জনগণ দেখতে পারবে। সেটা জন্য আমরা অপেক্ষা করি। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করি। আপনার সর্বশেষ যদি কিছু বলার থাকে আপনি বলেন। হ্যাঁ, জনগণ নিশ্চয়ই আমাকে যাচাই করবে, আপনি এবং তারাও আমাকে মার্কিং করবে, আমি তাদের প্রতি অনুরোধ করব। এবং সবশেষে ব্রিট রবিন, থ্যাংক ইউ আজকের এই প্রোগ্রামের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আশা করব যে আপনি আমাদের জনগণের মুখোমুখি করার জন্য এটা আপনি চালিয়ে যাবেন। ধন্যবাদ। আমি সর্বশেষে একটু বলে যাই, এটা মনে থাকবে না, কারণ এই যে 10টা প্রশ্নের উত্তর যেহেতু আমাদের সাইটে থাকবে, আপনার যে ড্যাশবোর্ড আছে সেখানে এটা লিখিতভাবে থাকবে, এবং আমি আশা করব যে এই 10টা প্রশ্নের উত্তর, যথাযথ উত্তর যদি প্রিপেয়ার করে দেওয়া যায়, যাতে পুরো দেশের মানুষ আপনার উত্তরটা দেখতে পারে, মানে পুরো প্রশ্ন এবং উত্তরটা যদি দেখতে পারে, এবং সেভাবে যদি তারা নাম্বারিং করে, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয়। আপনি যদি আমাদের কাইন্ডলি একটু বলে যান যে এই উত্তরটা কখন আপনি রেডি করে দিবেন, যাতে আমরা এটা আমাদের সিস্টেমে রাখতে পারি, জনগণ যাতে দেখতে পারে। হ্যাঁ, আমি ভেরি মাচ মানে ইন্টারেস্টেড টু রাইট দেয়ার, মানে ওখানে লিখতে আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু দেখলাম যে এটা কাজ করছে না বাটনগুলো। আমি না, ওখানে কাজ করবে না আপনার এটা, আমরা কাউকেই দেই নাই, কারণ এখানে আচ্ছা এতটাই সিকিউর করা হয়েছে, একজন একটার বেশি করতে পারে না, আর এইটা আমরা কাউকে দেই নাই। এটা আপনার নিজে রেডি করে আমাদের হাতে দিতে হবে হার্ড কপি, কারণ এটা যদি কোনো কারণে সফট কপি কারো কাছে চলে যায়, এটা ম্যানিপুলেট করে ফেলবে, আপনার বদনাম হবে, আমাদের প্রতিষ্ঠানের বদনাম হবে। এখানে আমরা মানে জিরো টলারেন্স, যে আপনার সিকিউরিটি, আপনার বক্তব্য যুগ যুগ ধরে আপনারই থাকবে, কেউ যাতে কোনোভাবে এটা কপি করতে না পারে, কোনোভাবেই এটার কেউ ক্ষতি করতে না পারে, কোনো একটা শব্দ চুরি করতে না পারে, সেটার জন্যই আপনি লিখে আমাদেরকে দিবেন, আমরা আমাদের মতো করে সিকিউরলি এটাকে আপলোড করব। আমি চেষ্টা করব যত দ্রুত নির্বাচনের আগে আপনাকে দেওয়ার জন্য। আমি নির্বাচনের আগে দিলে তো জনগণ মার্কিং করবে কখন? আমার মনে হয় এটা আপনি কালকের মধ্যে যদি দিয়ে দেন, তাহলে জনগণ কালকে থেকেই আপনাকে, আমি এখানে আমি 80% দিয়ে দিতে পারবো, কিন্তু যেগুলো পলিসিগত ইস্যু যেগুলো বলেছেন, মনে করেন সেগুলো সময় লাগবে, কিন্তু আমাদের জনগণের প্রশ্ন, হ্যাঁ, আমি বুলেট পয়েন্টে এগুলো আমি আপাতত একটু কাইন্ডলি এটা দিয়ে, হ্যাঁ, সেটা দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভাই, সবাইকে ধন্যবাদ।